হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে গিয়ে লিমিট, ফিট, টলারেন্স অ্যান্ড অ্যালাউন্স। তো এই যে টোটাল পার্টটা, এই পার্টটার আমরা ফার্স্ট পার্ট ভাগ করে নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে লিমিট আর টলারেন্স। অর্থাৎ লিমিট আর টলারেন্স ভাগ করে নিয়েছি কেন? কারণ এগুলো হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল পার্টের উপরে, অর্থাৎ সিঙ্গেল যে জব, সেই সিঙ্গেল জবের উপরেই রিলেটেড। এবং ফিট এবং অ্যালাউন্স যেটা রয়েছে সেইটা কি না, সেটা হচ্ছে কোনো ফিটিং জবের ক্ষেত্রে। সেই জন্য আমরা ফিটিং জবটাকে আলাদা করে নিয়েছি এবং সিঙ্গেল জব, অর্থাৎ যে একটা একটা করে জব আমরা তৈরি করছি, একটা একটা করে প্রোডাক্ট তৈরি হচ্ছে, তো প্রতিটা প্রোডাক্ট তৈরির পেছনে কিছু লিমিটেশান দেওয়া রয়েছে বা কিছু টলারেন্স দেওয়া রয়েছে। এগুলো আমাদের বাস্তব জীবনেও রয়েছে। যেমন আমার নিজের যে কোনো কাজকর্মের প্রতি আমার একটা লিমিট থাকে যে আমি এতটা পর্যন্ত করতে পারি। এবং আমরা আগে থেকেই দেখেছি যে ছবিতে আমরা দেখছি যে এরকম ধরনের লক্ষণ গণ্ডি কেটে দিয়েছিল। তো সেরকম ধরনের প্রতিটা ক্ষেত্রে সকলের জীবনে একটা লিমিট রয়েছে। গাড়িতে স্পিডের ক্ষেত্রে একটা লিমিট রয়েছে, সব কিছুতে একটা লিমিট রয়েছে। আমাদের জবগুলো বানাবো সেখানেও একটা লিমিট রয়েছে। এবং সেটা কী হয়েছে, টলারেন্সও তার সঙ্গে রিলেটেড রয়েছে, অর্থাৎ কতটা পর্যন্ত আমরা টলারেট করতে পারবো। আমরা প্রায়ই বলে থাকি আমি তোমাকে টলারেট করতে পারছি না। হ্যাঁ, অর্থাৎ টলারেন্সটা এমন একটা জায়গাতে রয়েছে যে যেটা আমি সেটা এক্সিড করে যাচ্ছে। তো সেই এখানেও জবের ক্ষেত্রেও সেরকম ধরনের টলারেন্স দেওয়া থাকবে এবং সেই টলারেন্স অনুযায়ী আমাকে জবটা তৈরি করতে হবে। তো এখন আমরা দেখে নিচ্ছি এই জব তৈরির ক্ষেত্রে কি হয় না, এর সঙ্গে মাস প্রোডাকশান রিলেটেড। আমরা ওয়ার্কশপে কী করি, ইনস্টিটিউটের মধ্যে ওয়ার্কশপে আমরা একটা দুটো জব পরীক্ষামূলকভাবে আমরা তৈরি করি, কিন্তু ফ্যাক্টরিতে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু মাস প্রোডাকশানে হয়, অর্থাৎ রিপিটেটিভ জব হতে থাকে, একই জব বারে বারে হতে থাকে এবং সেই জবগুলো কি একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে হয়। তো সেই মাস প্রোডাকশান কাকে বলছে আমরা দেখে নেব। মাস প্রোডাকশান, হোয়েন আইডেন্টিক্যাল কম্পোনেন্ট, যখন একই ধরনের জব আর ম্যানুফ্যাকচার তৈরি হয়ে থাকে ইন লার্জ কোয়ান্টিটি, অনেক বেশি পরিমাণে, ইট ইজ স্টেটেড দ্যাট দে আর মাস প্রোডাকশান, তখন সেইটাকে আমরা বলতে পারি যে মাস প্রোডাকশান। তাহলে কি হলো না, একই ধরনের জব যদি লার্জ কোয়ান্টিটিতে অনেক পরিমাণে তৈরি হয় তখন সেটাকে বলা হয় মাস প্রোডাকশান। এখানে ওয়ার্কশপে দেখতে পাচ্ছি একই ধরনের জব রয়েছে। দিস আইডেন্টিক্যাল কম্পোনেন্টস, এই যে কম্পোনেন্টগুলো তৈরি হচ্ছে, একই রকম কম্পোনেন্ট তৈরি হচ্ছে, শ্যাল শুড ফুলফিল, কি ফুলফিল করে, কিছু শর্ত পূরণ করে। সেই শর্তগুলো অর্থাৎ ওই জবগুলো যে তৈরি হয়েছে মাস প্রোডাকশানের মাধ্যমে, যে জবগুলো তৈরি হয়েছে সেগুলো কিছু উদ্দেশ্য বা তার কিছু শর্ত পরিপূর্ণ করেছে। সেই শর্তগুলো কী কী শর্ত পূরণ করে মাস প্রোডাকশানের ক্ষেত্রে? প্রথমত হচ্ছে গিয়ে ডাইমেনশনাল অ্যাকুরেসি। ডাইমেনশনাল অ্যাকুরেসি কি, অর্থাৎ যে জবগুলো তৈরি হচ্ছে, যে প্রোডাকশানটা হচ্ছে, সেই প্রোডাকশানের প্রতিটা প্রোডাক্টের উপরে কিন্তু অ্যাকুরেসি মেনটেন করা হয়, অর্থাৎ তার মাপজোপগুলো যেন ঠিক থাকে। এইটা হচ্ছে কিন্তু মাস প্রোডাকশানে এটা লক্ষ্য করা হয়, অর্থাৎ মাস প্রোডাকশানের ক্ষেত্রে এইটা ফুলফিল হয়। আর কি রয়েছে, আর রয়েছে ডিগ্রি অফ সারফেস ফিনিশ, অর্থাৎ যে সারফেসটা রয়েছে, সারফেসটা কতটা ফিনিশ হয়েছে, অর্থাৎ কতটা স্মুথ হয়েছে বা রাফনেস হয়েছে কিনা, সেগুলোও চেক করা হয় এবং মাস প্রোডাকশানে সেটাও লক্ষ্য রাখা হয়। যে মাস প্রোডাকশান হচ্ছে মানে সারফেস ফিনিশ খারাপ হয়ে যায় তা নয়, সেখানেও কিন্তু সারফেস ফিনিশটাও খেয়াল রাখা হয়। আর কি ফুলফিল করে না, আরেকটা যেটা ফুলফিল করে সেটা হচ্ছে গিয়ে ইন্টারচেঞ্জেবিলিটি, অর্থাৎ যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, মাস প্রোডাকশান যে হচ্ছে, যে প্রোডাক্টগুলো, প্রতিটা প্রোডাক্টের মধ্যে কী রয়েছে, একটা গুণ রয়েছে। সেই গুণটা কি না, ইন্টারচেঞ্জেবিলিটি। ইন্টারচেঞ্জেবিলিটি কি, অর্থাৎ যে প্রোডাক্টগুলো তৈরি হয়েছে সেই প্রোডাক্টগুলো, প্রতিটা প্রোডাক্টই আমি যে কাজের জন্য ব্যবহার করেছি সেই কাজে কিন্তু করা যাবে, অর্থাৎ যেখানে ফিটিং করার দরকার সেখানে গিয়ে ওই জবটা গিয়ে ফিটিংস হয়ে যাবে, অর্থাৎ তার ওপরে কোনো এক্সট্রা মেশিনিং বা ফাইলিং কোনো কিছুরই দরকার নেই বা কোনো এক্সট্রা মডিফিকেশানের দরকার নেই। জবটা তৈরি হওয়া রয়েছে এবং জবটা নিয়ে গিয়ে মেশিনে আমি ফিটিং করে দেবো, এই পর্যন্ত। অর্থাৎ সেই জবটার মধ্যে ওই গুণটা থাকবে যে সেই জবটা অন্য কোনো মেশিনে বা যেখানে লাগার কথা সেখানে অটোমেটিক লেগে যাবে, উইথাউট মেশিনিং বা উইথাউট ফাইলিং বা উইথাউট মডিফিকেশান। এবার মাস প্রোডাকশান কী আছে না, মাস প্রোডাকশান হ্যাজ দ্য অ্যাডভান্টেজ, একটা সুবিধা রয়েছে, ইন্টারচেঞ্জেবল ম্যানুফ্যাকচার অফ কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা তৈরি হয়েছে তার মধ্যে ইন্টারচেঞ্জেবিলিটি গুণটা রয়েছে। কম্পোনেন্ট মেশিন বাই, কী হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে, মেশিন হচ্ছে কে করছে না, ডিফারেন্ট অপারেটার, প্রত্যেকটা অপারেট আলাদা আলাদা।
অর্থাৎ যারা মেশিন চালাচ্ছে প্রত্যেকেই আলাদা, ডিফারেন্ট মেশিন টুলস, প্রত্যেকেই আলাদা আলাদা মেশিন আন্ডার ডিফারেন্ট এনভায়রনমেন্ট, প্রত্যেকে আলাদা আলাদা পরিবেশে তৈরি করছে। দ্যাট ক্যান বি অ্যাসেম্বলড, যেটা কিনা অ্যাসেম্বলড হচ্ছে উইথাউট এনি রেকটিফিকেশান, কোনো রেকটিফিকেশান বা মডিফিকেশান ছাড়াই, উইথ দেয়ার ম্যাচিং পার্টস, অর্থাৎ যেখানে লাগার কথা সেখানে গিয়ে লেগে যাচ্ছে। এবং কি হচ্ছে না, বিভিন্ন অপারেটর তার বিভিন্ন পরিবেশে বিভিন্ন মেশিনের মাধ্যমে তৈরি করছে, কিন্তু এমন একটা জায়গাতে তারা মেনটেন করছে যে জায়গাটা মেনটেন করার জন্য এই জিনিসটা সম্ভব হচ্ছে কি না, সে যে পার্টটা তৈরি করছে সেই পার্টের যা ফাংশন সেটা সেখানে গিয়ে সেই ফাংশন করতে পারছে, বা সেখানে অ্যাসেম্বলড হওয়ার কথা সেখানে ইজিলি উইথাউট মডিফিকেশান অ্যাসেম্বলড হয়ে যাচ্ছে। এছাড়াও এভাবে বলা যেতে পারে ইন্টারচেঞ্জেবিলিটি। ইন্টার মানে কি? ইন্টার মানে হচ্ছে মধ্যে, চেঞ্জ মানে পরিবর্তন, অ্যাবিলিটি যোগ্যতা, অর্থাৎ একটা জবের মধ্যে পরিবর্তন অর্থাৎ পরিবর্তনের যোগ্যতা থাকবে, অর্থাৎ সেটাকে চেঞ্জ করে আমি একটা পার্ট খারাপ হয়ে গেছে সেই পার্টটা চেঞ্জ করে আমি একটা নতুন পার্ট নিয়ে লাগাতে পারবো, সেই যে নতুন পার্টটা নিয়ে এলাম তার মধ্যে সেই যোগ্যতাটা থাকবে। ইন্টারচেঞ্জেবিলিটি ইজ দ্য প্রপার্টি, ইন্টারচেঞ্জেবিলিটি হচ্ছে কি একটা গুণ অফ কম্পোনেন্ট একটা প্রোডাক্টের বা একটা জবের, যে প্রোডাক্টটা প্রডিউস বাই মাস প্রোডাকশানের মাধ্যমে তৈরি হয়েছে, একসঙ্গে রিপিটেটিভ বহুত জব হয়েছে, হুইচ এনসিওরস, যেটা নিশ্চিত করে ম্যাচিং উইথাউট অল্টারিং, এবং নিশ্চিত করে কি যেখানে ম্যাচ করার কথা সেখানে ম্যাচ করবে, এবং উইথাউট অল্টারিং তাকে কোনোভাবে অল্টারিং ইটস ডাইমেনশানে পরিবর্তন না করে, অ্যান্ড শেপ তার যে আকৃতি রয়েছে সেই আকৃতির পরিবর্তন না করে, বাই ফার্দার মেশিনিং, পরে আবার মেশিনিং করা বা ফাইলিং করা বা আদার কোনো উপায়, অন্য কোনো উপায়ে, আদার মিনস অন্য কোনো উপায়ে তাকে মডিফিকেশান করা, সেই সব কিছু না করেই কম্পোনেন্টটা গিয়ে যেখানে ম্যাচ করার কথা সেইখানে গিয়েই ম্যাচ করতে পারবে, সেইটাকেই বলছে ইন্টারচেঞ্জেবিলিটি। আরেকটা কি আরও রকমভাবে বলা যেতে পারে, হোয়েন এ পার্ট চেঞ্জ, যখন একটা মেশিনের পার্টস খারাপ হয়ে যাচ্ছে তখন সেই পার্টসটা চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে, ফ্রম এ মেশিন, একটা মেশিন থেকে, উইথাউট মেশিনিং অর ফাইলিং, মেশিনিং এবং ফাইলিং ছাড়াই রিপ্লেস অন দ্য মেশিনের মধ্যে সেই পার্টটা লাগিয়ে দেওয়া যাচ্ছে, ইজ কল্ড ইন্টারচেঞ্জেবিলিটি, সেটাকেই বলা হয় ইন্টারচেঞ্জেবিলিটি। অর্থাৎ সেই পার্টের মধ্যে বা যে সেই জবটার মধ্যে ওই গুণটা রয়েছে, যে গুণের রেসপেক্টে ওই পার্টটা নিয়ে গিয়ে ওই খারাপ যে পার্টটা ছিল সেই পার্টটা খুলে বের করে নিলাম এবং একটা নতুন পার্ট নিয়ে গিয়ে সেখানে লাগালাম, তার উইথাউট মডিফিকেশান উইথাউট ডাইমেনশান চেঞ্জ জবটা ফিট হয়ে গেল, পার্টটা গিয়ে ওখানে ফিট হয়ে গেল, সেইটাই হচ্ছে গিয়ে ইন্টারচেঞ্জেবিলিটি। দি স্ট্যান্ডার্ড পার্ট, এই যে পার্টটা ফলো দ্য লিমিট অফ সাইজ, সেটা কি করে একটা লিমিট অফ সাইজ ফলো করে, অর্থাৎ একটা নির্দিষ্ট লিমিটেশান, অর্থাৎ যে মাপ জোপ বা যেগুলো দেওয়া রয়েছে ড্রয়িংয়ের মধ্যে সেই সমস্তগুলো ও ফলো করে, তার ফলে সেই স্ট্যান্ডার্ডটা তৈরি হয়েছে এবং সেই স্ট্যান্ডার্ডটার গুণে হচ্ছে গিয়ে জবটা যেখানে লাগার কথা সেখানে ঠিক লেগে যাচ্ছে এবং যা ফাংশন করার কথা সেই ফাংশনটা করতে পারছে। সো ইট অ্যাভেলেবল এভরিহোয়ার, এই জন্য কী হয়েছে না, এটা যেখানে খুশি পাওয়া যায়, ইন সেম সাইজ, একই সাইজে, অ্যান্ড রেডি ফর ফিট, এবং সেটা তৈরিই থাকে সেখানে লাগানোর মতন করেই তৈরি করা থাকে, অর্থাৎ আমি বাজার থেকে কিনবো আর মেশিন এনে লাগিয়ে দেবো, ব্যাস মেশিন কাজ করতে শুরু করবে। এরপর আসি নেসেসিটি অফ লিমিট সিস্টেম। লিমিট সিস্টেমের প্রয়োজনীয়তাটা কি? ইট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল টু মেশিন কম্পোনেন্টস টু অ্যান এক্সাক্ট সাইজ ডিউ টু দ্য ফলোয়িং, অর্থাৎ একটা প্রোডাক্ট একই রকম বারে বারে তৈরি করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তার কারণটা হচ্ছে, প্রথম কারণটা হচ্ছে মেশিন এরর, অর্থাৎ মেশিন যদি খারাপ হয়, মেশিন যদি পুরনো ঝরঝরে মেশিন হয়, তাহলে কী হবে, সেই মেশিনে কিন্তু প্রতিটা জব যে একই রকম হবে তার কোনো মানে নেই, বা মেশিনগুলো আলাদা আলাদা মেশিনে আলাদা আলাদা রকম জব হবে, এটাই স্বাভাবিক। অতএব মেশিন যদি পুরনো হয়, ঝরঝরে হয়, মেশিন যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু আমি একটা প্রোডাক্ট ইকুয়াল মাপের করতে পারবো না, 25 তো 25ই হবে এরকম ধরনের কখনো সম্ভব হবে না।
আরেকটা কি আছে, ইনস্ট্রুমেন্টাল এরর। অর্থাৎ আমরা মাইক্রোমিটার, ভার্নিয়ার যাই ব্যবহার করি না কেন, মেজারিং ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টের মধ্যে যদি এরর থেকে থাকে তাহলে কিন্তু আমার জবের মধ্যে ভুল আসবে, বা যে প্রোডাক্ট আমরা মাস প্রোডাকশানে তৈরি করছি সেটা ভুল আসবে। এরপর আছে হিউম্যান এরর। অর্থাৎ আমরা যে কাজ করছি আমাদের নিজেদের মধ্যে কিছু সমস্যা থেকে থাকে, আমাদের ব্যক্তিগত সমস্যা, কারখানার মধ্যে কিছু সমস্যা, এই সমস্ত সমস্যার মধ্যে কি হবে, তখন কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটা ফ্যাটিগ এসে যাবে, বা নিজেদের কাজ করার ইচ্ছে থাকবে না। তখন হচ্ছে গিয়ে যে প্রোডাক্টটা বানাতে যাচ্ছি সেটা অ্যাকুরেসিটা মেনটেন করা যাবে না, অর্থাৎ যে মাপটা আমি চাইছিলাম সেই মাপটা হবে না। এই জন্যও কিন্তু আমার কী দরকার, লিমিট সিস্টেমটা খুবই দরকার। স্কিল ভ্যারিয়েশান অফ অপারেটর, অর্থাৎ প্রতিটা অপারেটর সকলের যে স্কিল সমান তা নয়, কেউ সেমি স্কিল্ড, কেউ হাই স্কিল্ড, এরকম ধরনের রয়েছে। তো সেখানে কি হয়েছে, যেরকম যার যেরকম স্কিল সে সেরকম ধরনের জব তৈরি করতে পারবে। অর্থাৎ যে হাই স্কিল সে যতটা ভালো তৈরি করতে, যে সেমি স্কিল সে কিন্তু ততটা জব ভালো করে তৈরি করতে পারবে না, বা ততটা অ্যাকুরেসি মেনটেন করতে পারবে না। কোয়ালিটি অফ কাটিং টুলস, যে কাটিং টুলসটা আমরা ব্যবহার করছি সেই কাটিং টুলসের কোয়ালিটিটা কী রয়েছে। এরকম ধরনের যদি আমরা টুল ব্যবহার করি কিংবা এইচএসএস টুল ব্যবহার করি, তাহলে কী হবে, যে টুলের ওয়্যার অ্যান্ড টিয়ারটা বেশি থাকবে সেই টুলে কী হবে, আমি কিন্তু অ্যাকুরেসিটা মেনটেন করতে পারবো না। বারে বারে যে একই মাপের জব হবে তার কোনো মানে নেই। কিন্তু আমি যদি আধুনিক টুল, যে ইনসার্টেড বিট বা এরকম ধরনের যদি কোনো টুল ব্যবহার করতে পারি, সেখানে কিন্তু কিছুটা আমার একই রকম জব হওয়ার তৈরি করার সম্ভাবনা থাকে। হেন্স সাম পারমিসিবল ডেভিয়েশান, এই জন্য কী করা হয়, একটা পারমিসিবল ডেভিয়েশান, একটা ছাড় দেওয়া হয় টু দ্য এক্সাক্ট সাইজ, যে সঠিক সাইজ যে 25 মিলিমিটার, তো 25 মিলিমিটার সাইজের উপরে আমাকে একটা ছাড় দেওয়া হয়। আর একসেপ্টেড যেটা গ্রহণযোগ্য থাকে, অ্যান্ড গিফট দেওয়া হয়, অ্যান্ড দ্য অপারেটর ইজ এক্সপেক্টেড, এবং অপারেটর যেটা গ্রহণ করতে পারে টু প্রডিউস দ্য কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট তৈরি করার সময় উইথিন এ লিমিট, একটা লিমিটের মধ্যে সে জবটা তৈরি করতে পারে। বা তাকে একটা ছাড় দেওয়া হলো যে তুমি 25 নয়, 25-এর থেকে 0.2 প্লাস মাইনাসে তুমি কিন্তু জবটা করতে পারো। তখন কিন্তু অপারেটরের একটা কনফিডেন্স বাড়লো যে হ্যাঁ, আমি প্রতিটা জব এই লিমিটের মধ্যে আমি রেখে দিতে পারবো। দিস ভ্যারিয়েশান উইল নট ইফেক্ট দ্য ফাংশনিং অফ দ্য কম্পোনেন্ট, এই যে ভ্যারিয়েশানটা দেওয়া হলো 25-এর থেকে প্লাস মাইনাস 0.2 করে যে ভ্যারিয়েশান দেওয়া হলো, তার জন্য কিন্তু ওই জবটা বা ওই পার্টটা যে মেশিনে গিয়ে লাগবে, সেখানে যে তার যে ফাংশন করার কথা, সেখানে সেই ফাংশনটাই সে করবে, তার জন্য কোনো ফাংশনটা ডিস্টার্ব হবে না। ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড অথরিটি, অর্থাৎ এই যে ছাড়টা দেওয়া হলো, এই ছাড়টা কে অ্যাকসেপ্ট করবে, তার জন্য কি হচ্ছে না, আন্তর্জাতিক ক্ষেত্রে বা ভারতের দেশীয় ব্যবস্থাপনায় কিছু অথরিটিকে রাখা হয়েছে যারা কিনা এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করবে। তারা কারা না, ব্রিটিশ স্ট্যান্ডার্ড সিস্টেম, যেটাকে আমরা সংক্ষেপে বলি বিএস, ইংল্যান্ডে এই কথাটা রয়েছে, বিএস সিস্টেম। এরপর রয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, আইএসও, এটা আমরা জানি, এই টার্মটা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। এটা একটা আন্তর্জাতিক সংস্থা যে কিনা এই ভ্যারিয়েশানগুলো একসেপ্ট করে থাকে, অর্থাৎ তারা বলতে পারে যে হ্যাঁ, এই পর্যন্ত ছাড় দিলে এটা পুরো পৃথিবীব্যাপী এই প্রোডাক্টটা চলবে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, যেটা কিনা ভারতবর্ষে রয়েছে, এই স্ট্যান্ডার্ড এরা ঠিক করে দেয় যে হচ্ছে গিয়ে কোন প্রোডাক্টের উপরে কীরকম ছাড় দেওয়া হবে। এরপর রয়েছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন, আইএসআইটা আমরা খুবই পরিচিত, প্রতিটা হেলমেট থেকে শুরু করে প্রতিটা প্রোডাক্টের উপরে আইএসআই ছাপ আমরা দেখে নিই, এবং সেই আইএসআই ছাপটা দেখা মানে হচ্ছে গিয়ে তার স্ট্যান্ডার্ডটা মেনটেন করা হয়েছে, যে মাপজোপ দরকার সেই মাপজোপেই কিন্তু প্রোডাক্টটা তৈরি হয়েছে। অর্থাৎ যেখানে ওই প্রোডাক্টটা ফাংশন করার কথা, সেখানে কিন্তু ওই প্রোডাক্টটা ফাংশন করতে পারবে। মেরিট অফ ইন্টারচেঞ্জেবিলিটি, অর্থাৎ ইন্টারচেঞ্জেবিলিটির গুণটা কী, কেন ইন্টারচেঞ্জেবিলিটি আমাদের দরকার হয়ে পড়ে। প্রথমত, এ মেশিন পার্ট ক্যান বি রিপ্লেসড, একটা মেশিন পার্ট পরিবর্তিত করা হয়, খুলে অন্য একটা পার্ট লাগানো হয়। ইন এনি মেশিন, যে কোনো মেশিনে, অফ দ্য সেম টাইপ ম্যানুফ্যাকচার্ড বাই এনি কোম্পানি, যে পার্টটা তৈরি করেছে যে কোনো কোম্পানি তৈরি করতে পারে ওই পার্টটা, এবং ওই পার্টটা কিনা যে মেশিনে লাগানোর কথা সেই মেশিনে যদি আমি চেঞ্জ করে ওই পার্টটা লাগাই, তাহলে কিন্তু ওই পার্টটা ফাংশন করতে পারবে।
দ্য প্রিপেয়ারিং জব অফ মেশিন ক্যান বি কমপ্লিটেড স্পিডিলি, অর্থাৎ যে জবটা আমরা তৈরি করতে যাচ্ছি সেই জবটার উপরে আমি যদি এরকম ধরনের ছাড় পেয়ে যাই তাহলে কিন্তু আমার কাজের গতিটা অটোমেটিক বেড়ে যাবে জবটা তৈরি করার ক্ষেত্রে। এরপরে যেটা রয়েছে দ্য রিজেকশান অফ পার্ট ডিউরিং ম্যানুফ্যাকচারিং, জবটা যখন তৈরি করা হচ্ছে তখন যে রিজেকশান হয়ে যাচ্ছে সেই রিজেকশানটা বেশ কিছুটা কমে যাবে, ম্যানুফ্যাকচারিং ইজ রিডিউসড। আর কি রয়েছে না দ্য প্রোডাকশান ইজ ইনক্রিজ, এই সমস্ত ফলে কী হবে, প্রোডাকশানটা কিন্তু বেড়ে যাবে। মাইনর মেশিন এফিসিয়েন্সি, মেশিনের ডিএফিসিয়েন্সি, মেশিনের মধ্যে যদি কিছু খারাপ থেকে থাকে, মেশিন যদি খারাপ থেকে থাকে, স্লাইডলি ডিসপ্লেসড বা কিছুটা টুল যদি সরে যায়, ডিসপ্লেস টুল সেটিংয়ের জন্য কিছু টুল যদি একটু সরে যায়, স্মল এরর অফ এ মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে যদি সামান্য কিছু এরর থেকে থাকে, অ্যান্ড স্লাইট কেয়ারলেসনেস অফ দ্য মেকানিকের মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে, অর্থাৎ তার কাজের ক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, ডু নট ইফেক্ট মাচ, খুব বেশি প্রভাব ফেলবে না, অন দ্য ইউটিলিটি অফ দ্য আইটেম প্রডিউসড, যে প্রোডাক্টটা তৈরি হয়েছে তার প্রোডাক্টের যে কার্যকারিতা সেই কার্যকারিতার উপরে সেটা কোনো প্রভাব ফেলবে না। এরপর আমরা আসছি এই যে মাস প্রোডাকশান হলো, মাস প্রোডাকশান করতে গেলে যে আমাকে লিমিট সিস্টেম দেওয়া হয়েছে, যে ছাড় দেওয়া হয়েছে, সেই ছাড়ের ক্ষেত্রে কি কি টার্ম আমরা ব্যবহার করি, আমাদের ইঞ্জিনিয়ারিং লাইনে কি কি টার্ম ব্যবহার করে থাকি, এইটাকে বুঝতে গেলে সেই টার্মগুলো কি কি আমরা দেখে নিচ্ছি, সেটাকে আমরা বলছি টার্মিনোলজি। প্রথমত আসছি স্যাফট, দ্য মেল পার্ট, এটা কি না একটা মেল পার্ট ইন দ্য বিআইএস সিস্টেম, দ্য লিমিট অ্যান্ড ফিট, লিমিট ফিটের যে বিআইএস সিস্টেম আছে, অল এক্সটার্নাল ফিচার্স অফ কম্পোনেন্ট, কোনো একটা জবের এক্সটার্নাল জবের, ইনক্লুডিং দোজ যেগুলো হুইচ আর নট সিলিন্ড্রিক্যাল আর ডেজিগনেটেড অ্যাজ স্যাপ, শুধু যে হচ্ছে গিয়ে সেটা সিলিন্ড্রিক্যাল হবে সেরকম ধরনের নয়, সেটা হেক্সাগোনাল হতে পারে, অক্টাগোনাল হতে পারে, রাউন্ড হতে পারে, কিংবা হচ্ছে গিয়ে স্কোয়ার শেপও হতে পারে, সেগুলোকে আমরা বলছি স্যাপ। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে স্যাপ, এখানে এটা রয়েছে স্যাপ। এরপর আসছি হোল, এটা কি না একটা ফিমেল পার্ট ইন দ্য বিআইএস সিস্টেম অফ লিমিট অ্যান্ড ফিট, লিমিট ফিটের যে বিআইএস সিস্টেম রয়েছে, অল ইন্টারনাল ফিচার্স অফ দ্য কম্পোনেন্ট, অর্থাৎ যেমন বোর, ইন্টারনাল ফিচার্স বলতে বোর, ইনক্লুডিং দোজ হুইচ আর নট সিলিন্ড্রিক্যাল আর ডেজিগনেটেড অ্যাজ হোল, অর্থাৎ এইখানে ছবিতে দেখতে পাচ্ছি বাইরের দিকে যে পার্টটা রয়েছে এবং তাতে যে বোরিং করা রয়েছে সেই বোর্ডটা কীরকম ধরনের হতে পারে, সেটা রাউন্ড শেপ হতে পারে, সিলিন্ড্রিক্যাল শেপ হতে পারে, কিংবা স্কোয়ার শেপ হতে পারে, কিংবা অক্টাগোনাল শেপ হতে, কিংবা স্প্লাইন হোল হতে পারে, যে কোনো ধরনের হতে পারে, কিন্তু সেটাকে আমরা বলছি হোল। এরপর আসছি সাইজ, তো প্রতিটা জবের একটা সাইজ থাকে, দ্য সাইজ ইজ এ নাম্বার, সাইজটা কি না একটা সংখ্যা, এক্সপ্রেসিং দ্য নিউমেরিক্যাল ভ্যালু, যেটা একটা নিউমেরিক্যাল সংখ্যা, তো একটা মূল্য রয়েছে, ভ্যালু অফ লেংথ, দৈর্ঘ্য, অফ এ পার্টিকুলার ইউনিট, একটা ইউনিট, এবং সেই সংখ্যার সঙ্গে কী থাকবে, একটা ইউনিট থাকবে, যেমন 10 mm, অর্থাৎ 10 একটা সংখ্যা এবং তার সঙ্গে ইউনিটটা হচ্ছে কি mm, সেটা কি না কোনো একটা জবের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, যে কোনো কিছু একটা হতে পারে, সেটা হচ্ছে গিয়ে সাইজ। এই যে রাউন্ড শেপের জব, তার কত না লেংথ হচ্ছে 80 এবং হচ্ছে গিয়ে ডায়ামিটার হচ্ছে গিয়ে 25, এইটা হচ্ছে গিয়ে এই জবের সাইজ। এখানে আবার এই যে বোর্ডটা করা রয়েছে, বোর্ডের সাইজ হচ্ছে গিয়ে কত, যে হোল রয়েছে হোলের সাইজ 25 এবং লেংথ কত, লেংথ হচ্ছে 80 mm। এরপর বেসিক সাইজ, দ্য থিওরিটিক্যাল মেজারমেন্ট অফ এ জব, একটা জবের যে থিওরিটিক্যাল মেজারমেন্ট সেটাই হচ্ছে গিয়ে জব, সেটাই হচ্ছে গিয়ে বেসিক সাইজ। The basic size of dimension or part is the size in relation to which all limits of variations are determined। কি বলেছে না বেসিক সাইজ অফ ডাইমেনশন,
বেসিক সাইজের যে মাপটা রয়েছে অর পার্ট ইজ দ্য সাইজ ইন রিলেশন টু হুইচ অল লিমিটস অফ ভেরিয়েশন আর ডিটারমাইন্ড। অর্থাৎ এই যে বেসিক সাইজটা রয়েছে কোনো একটা পার্টের বা কোনো একটা ডাইমেনশনের যে বেসিক সাইজ রয়েছে সেই সাইজটার উপরে কী ভ্যারি করে না লিমিট অফ ভেরিয়েশান। অর্থাৎ লিমিট অফ ভ্যারিয়েশান আমরা কতটা আমরা তাকে ছাড় দেব সেই ছাড়ের ভ্যারিয়েশানটা সেটা কিন্তু এই বেসিক সাইজের উপরেই ডিপেন্ড করে থাকে। সেটা কীরকম, এই যেখানে ওখানে ছিল শুধু ইউনিটে দেওয়া ছিল, সাইজ দেওয়া ছিল, এখানে সাইজের ওপরে বেসিক সাইজের ওপরে ভ্যারিয়েশান কত এসছে না +0.2 থেকে -0.2। এই যে ভ্যারিয়েশান, এই ভ্যারিয়েশানটা কিসের ওপরে এসে পড়ছে না বেসিক সাইজের ওপরে এসে পড়ছে। এদিকে লেংথের ক্ষেত্রেও তাই, 80-র ওপরে 80 যে লেংথ রয়েছে সেই লেংথের ওপরে ভ্যারিয়েশান এসছে কত প্লাস সাইড বা মাইনাস সাইডে 0.1 করে। এখানে বোর্ডের ক্ষেত্রেও তাই, হলো জবের ক্ষেত্রে দিস ইজ ফিক্সড বাই দ্য ডিজাইনার। সেটা কে ফিক্সড করে থাকে না ডিজাইনার, যে ইঞ্জিনিয়ার সে ফিক্সড করে থাকে ফ্রম ইটস ফাংশনাল কনসিডারেশান। এই জবটা কোনখানে কাজ করছে, সেইখানে কি ফাংশন করছে সেই ফাংশনের উপরে ডিপেন্ড করে ডিজাইনার বা ইঞ্জিনিয়ার সে কিন্তু ফিক্সড করে দেয় যে হচ্ছে কতটা ছাড় আমরা দিতে পারি, যে লিমিট যেটা দিচ্ছি সেই লিমিটটা আমরা কতটা দিতে পারি। এখানে বেসিক সাইজ কত রয়েছে 80 and 25 mm ইজ দ্য বেসিক সাইজ। এখানে 80 বা 25 যেটা রয়েছে সেটা বেসিক সাইজ, এখানেও সেই একই জিনিস রয়েছে 80 বা 25 mm ইজ দ্য বেসিক সাইজ। এবার আসছি অ্যাকচুয়াল সাইজ। অ্যাকচুয়াল সাইজ কোনটা না অপারেটর জবটা তৈরি করার পরে মেশিন থেকে নামিয়ে প্রোডাকশান কমপ্লিট হওয়ার পর যেটা পেলাম, তখন যে মাপটা পেলাম সেটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল সাইজ। অর্থাৎ সেটা ড্রয়িংয়ে দেওয়া নেই, ড্রয়িংয়ের যে লিমিটেশান আছে সেই লিমিটেশানের মধ্যে জবটা তৈরি হয়েছে, তারপর মেপে দেখলাম যে কত মাপ আছে, সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল সাইজ। দ্য অ্যাকচুয়াল মেজারমেন্ট অফ দ্য জবের যেটা অ্যাকচুয়াল মেজারমেন্ট সেটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল সাইজ। ইট ইজ দ্য সাইজ অফ দ্য কম্পোনেন্ট বাই অ্যাকচুয়াল মেজারমেন্ট আফটার ইট ইজ ম্যানুফ্যাকচার। অর্থাৎ তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে যে আমরা মাপটা পাচ্ছি সেই মাপটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল সাইজ। ইট শুড লাই, এটা থাকে কোথায় না বিটুইন দ্য টু লিমিট, দুটো লিমিটের মাঝখানে, লিমিট অফ সাইজ ইফ দ্য কম্পোনেন্ট ইজ টু বি অ্যাকসেপ্টেড। যদি দুটো লিমিট অফ সাইজের ওই দেখলাম প্লাস বা মাইনাস সাইডে 0.2 করে বা 0.1 করে যদি দেওয়া রয়েছে, ওর মধ্যে যদি আমার জবটা তৈরি হয়ে যায়, অ্যাকচুয়াল সাইজ যদি তার মধ্যে চলে আসে তাহলে জবটা অ্যাকসেপ্টেড। যদি ওর বাইরে থেকে যায় তাহলে জবটা রিজেক্টেড। এই জব তৈরি হয়েছে, জব তৈরি হওয়ার পরে অপারেটর মেপে দেখলো যে মাপটা তার লিমিট অফ সাইজের মধ্যে রয়েছে, জব অ্যাকসেপ্টেড। এবং এই মাপ করে যেটা পাওয়া গেল সেটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল সাইজ। এরপর আসি লিমিট। লিমিট কি না লিমিটটা হচ্ছে কি আমাদের একটা সীমাবদ্ধতা। ওই ওখানে লিমিট সিস্টেমে দেখলাম যে বেসিক সাইজ যা রয়েছে তার উপরে আমাকে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ ওই ছাড়ের মধ্যেই আমাকে ঘোরাফেরা করতে হবে। এখানে আগেকার দিনে আমরা দেখেছি এরকম ধরনের যে লক্ষণ রেখা ছিল সেটাও একটা সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতার মধ্যেই কিন্তু আমরা যখন জব তৈরি করব সেখানেও আমাদের ওই সীমাবদ্ধতা মেনে চলতে হবে বা লিমিট সিস্টেমটা আমার মেনে চলতে হবে। তো কী আছে লিমিট সিস্টেম? দ্য লিমিট অফ সাইজ কোনটাকে বলছে? দ্য রিল্যাক্সেশন অ্যালাউড, যে ছাড় যেটা দেওয়া হয়েছে অন দ্য বেসিক সাইজের ওপরে যে ছাড় দেওয়া হয়েছে অফ এ জব ইন দ্য প্রোডাকশান প্রসেস ইজ কল্ড লিমিট। অর্থাৎ এই যে জব তৈরি করার ক্ষেত্রে যে ছাড় দেওয়া হচ্ছে, একটা জবের ওপরে ছাড় দেওয়া হচ্ছে, কিসের ওপরে না তার জবের যে বেসিক সাইজ রয়েছে তার উপরে যে ছাড় দেওয়া হচ্ছে সেই ছাড়টাকেই বলা হচ্ছে গিয়ে লিমিট অফ সাইজ। দিজ আর দ্য এক্সট্রিম পারমিসিবল সাইজ, এটাই হচ্ছে গিয়ে এক্সট্রিম পারমিসিবল সাইজ উইথিন হুইচ দ্য অপারেটর ইজ এক্সপেক্টেড টু মেক দ্য কম্পোনেন্ট, যেটার উপরে ডিপেন্ড করে একজন অপারেটর একটা জব তৈরি করতে পারে। সেটা কি না ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম লিমিট। কী আছে? যে লিমিটটা রয়েছে সেই লিমিটটার একটা ম্যাক্সিমাম লিমিট রয়েছে, একটা মিনিমাম লিমিট রয়েছে। আমরা দেখলাম ওখানে 25-এর থেকে একটা দেওয়া রয়েছে 0.2 প্লাস, একটা 0.2 মাইনাস। তাহলে মিনিমাম লিমিটটা কোন না 0.2 মাইনাস আর হচ্ছে 0.2 প্লাস হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম লিমিট। এই লিমিটের মধ্যে কিন্তু অপারেটর জবটা তৈরি করবে। এরপর আসছি হাই লিমিট। হাই লিমিট কোনটা
না হাই লিমিট হচ্ছে কি দ্য ম্যাক্সিমাম রিল্যাক্সেশন, ম্যাক্সিমাম আমরা কতটা ছাড় দিয়েছি ইজ অ্যালাউড অন দ্য বেসিক সাইজ, বেসিক সাইজের ওপরে আমরা ম্যাক্সিমাম কতটা ছাড় দিয়েছি অফ এ জব, একটা জবে ইজ কল্ড হাই লিমিট, সেটা কি আমরা বলছি হাই লিমিট। সেটা দেখে নিচ্ছি কোনটা হাই লিমিট। এখানে আমরা দেখেছিলাম ওখানে লিমিট সাইজে সিস্টেমের জবের উপরে এইভাবে দেওয়া রয়েছে। সো কি আছে না দুটো জবের ক্ষেত্রে 80.1 mm অ্যান্ড 25.2 mm ইজ দ্য হাই লিমিট অর আপার লিমিট। অর্থাৎ এই যে 25 রয়েছে, 25-এর পরে কত রয়েছে প্লাস সাইডে 0.2, অর্থাৎ সেইটা হচ্ছে গিয়ে হাই লিমিট। আবার লেংথের ক্ষেত্রে কী রয়েছে 80 থেকে 0.1 হচ্ছে গিয়ে হাই লিমিট, অর্থাৎ 80.1 mm হচ্ছে গিয়ে হাই লিমিট বা আপার লিমিটের মধ্যে রয়েছে। এরপর দেখছি লো লিমিট। লো লিমিট কোনটা না দ্য মিনিমাম রিল্যাক্সেশন ইজ অ্যালাউড, অর্থাৎ কত কম ছাড় দেওয়া হয়েছে অন দ্য বেসিক সাইজ, বেসিক সাইজের ওপরে একটা জবের বেসিক সাইজের ওপরে কত কম ছাড় দেওয়া হয়েছে ইজ কল্ড লো লিমিট, সেটাকে আমরা বলছি লো লিমিট। এবার আমরা দেখে নিচ্ছি ওই একই রকম ছবিতে কত রয়েছে, লেংথের ক্ষেত্রে রয়েছে কত -0.1, অর্থাৎ 80 থেকে এটা বাদ যাবে, বাদ যাওয়ার পর আমরা দাঁড়াচ্ছে কত 79.9 mm। আবার ডায়ামিটারের ক্ষেত্রে যে ইন্টারনাল ডায়ামিটার বা এখানে এক্সটার্নাল ডায়ামিটার দুটোর ক্ষেত্রে কি হয়েছে 0.2 mm। এখানে মাইনাস সাইডে রয়েছে, অর্থাৎ এখানে লো লিমিট কত না লো লিমিট হচ্ছে গিয়ে 24.8 mm ইজ দ্য লো লিমিট বা লোয়ার লিমিট। এরপর আসছি ডেভিয়েশন। ডেভিয়েশন কোনটাকে বলছে দ্য অ্যালজেব্রিক ডিফারেন্স বিটুইন দ্য সাইজ, অর্থাৎ ওই যে দুটো সাইজ রয়েছে সেটা কি না অ্যাকচুয়াল সাইজ, মিনিমাম ম্যাক্সিমাম সাইজ বা হচ্ছে গিয়ে মিনিমাম লিমিট সাইজ, এই যে এগুলো আমরা পড়লাম। অ্যান্ড করেসপন্ডিং দ্য বেসিক সাইজ, বেসিক সাইজের সঙ্গে যে পার্থক্যটা রয়েছে, যে অ্যাকচুয়াল সাইজ বা ম্যাক্সিমাম সাইজের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেইটাকে বলছে ডেভিয়েশন, যে ডিফারেন্স। এখানে দেখতে পাচ্ছি 80 তার সঙ্গে ±0.1, এখানেও সেরকম ধরনের দেখতে পাচ্ছি। এই হচ্ছে ডেভিয়েশন। ডেভিয়েশন কোনটা না 80-র সঙ্গে যে প্লাস বা মাইনাস 0.1 বা মাইনাস সাইডে 0. বা এখানে প্লাস মাইনাস হচ্ছে 0.2 দেওয়া রয়েছে, এইটা হচ্ছে কিন্তু ডেভিয়েশন। কোনটা এইটা ডেভিয়েশন। এরপর আসছি আপার ডেভিয়েশন। যেমন ওখানে ছিল হাই লিমিট লো লিমিট, এখানেও সেরকম ধরনের রয়েছে আপার ডেভিয়েশন এবং লোয়ার ডেভিয়েশন। দ্য আপার ডেভিয়েশন ইজ দ্য অ্যালজেব্রিক ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ অ্যান্ড দ্য করেসপন্ডিং বেসিক সাইজ। ম্যাক্সিমাম লিমিট সাইজ যেটা রয়েছে এবং তার সঙ্গে বেসিক সাইজের বিয়োগ করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপার ডেভিয়েশন। এই যে উপরের দিকে যেটা রয়েছে সেটাই হচ্ছে গিয়ে প্লাস সাইডে, এটা হচ্ছে আপার ডেভিয়েশন। ম্যাক্সিমাম লিমিট সাইজ থেকে বাদ যাচ্ছে বেসিক সাইজ, বেসিক সাইজ বাদ দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপার ডেভিয়েশন। এ হচ্ছে আপার ডেভিয়েশন। এরপরে আমরা আসছি লোয়ার ডেভিয়েশন। দ্য লোয়ার ডেভিয়েশন ইজ দ্য অ্যালজেব্রিক ডিফারেন্স বিটুইন দ্য মিনিমাম লিমিট অফ সাইজ। মিনিমাম লিমিট অফ সাইজের সঙ্গে কার পার্থক্য না করেসপন্ডিং বেসিক সাইজ, ওখানে যে বেসিক সাইজ দেওয়া রয়েছে তার মধ্যে যে বিয়োগ করে আমরা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে গিয়ে লোয়ার ডেভিয়েশন। কোনটা পাচ্ছি দেখে নিচ্ছি ওই একই রকমভাবে। এই যে নিচের যে অংশটা রয়েছে মাইনাস সাইডে যেটা রয়েছে বেসিক সাইজের থেকে যেটা বিয়োগ চলে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে এইটি হচ্ছে গিয়ে লোয়ার ডেভিয়েশন। প্রত্যেকে লোয়ার ডেভিয়েশনটা বেরোলো না বেসিক সাইজ রয়েছে কত, এইটা বেসিক সাইজ রয়েছে এবং লোয়ার লিমিট রয়েছে কত 79.9 বা 24.8, সেখান থেকে কি হচ্ছে বিয়োগ দিয়ে আমরা পাচ্ছি সেটাই হচ্ছে গিয়ে এই দুটো হচ্ছে গিয়ে লোয়ার
ডেভিয়েশন। আমরা চার্টের মধ্যে আবার দেখে নিতে পারি, কম্পেয়ার করে প্রতিটা জিনিস আলাদা আলাদা করে পড়লাম। এবার একটা চার্টের মধ্যে দেখে নিলাম সাইজ অফ কম্পোনেন্টস। সাইজ অফ কম্পোনেন্টস কী রয়েছে না 20 প্লাস মাইনাস করে দেওয়া রয়েছে, প্লাস সাইডে 0.008 এবং মাইনাস সাইডে 005। এবার এই যে 008 এটা কি না, এটা হচ্ছে আপার ডেভিয়েশান এবং নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে লোয়ার ডেভিয়েশান। আর ম্যাক্সিমাম লিমিট সাইজ কি এবং 20টা কি, এই 20টা হচ্ছে গিয়ে বেসিক সাইজ। এই যে 20 যেটা দেওয়া রয়েছে 20, এটা হচ্ছে বেসিক সাইজ এবং ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ হচ্ছে গিয়ে 20.08 এবং মিনিমাম লিমিট অফ সাইজ হচ্ছে গিয়ে 19.995। এবং অ্যাকচুয়াল সাইজ কোনটা না, এই যে আমাকে লিমিটেশান দেওয়া হয়েছে, এই লিমিটেশানের মধ্যে এই যে ম্যাক্সিমাম লিমিট এবং মিনিমাম লিমিট অফ সাইজের মধ্যে যখন আমার জবটা কমপ্লিট হলো, তার মধ্যে যে জায়গাতে কমপ্লিট হলো সেটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল মেজারমেন্ট বা অ্যাকচুয়াল সাইজ। মেজারমেন্ট আফটার কমপ্লিশন অফ ওয়ার্ক, জবটা কমপ্লিট হওয়ার পরে তারপরে যে আমি মাপটা পেলাম সেটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল সাইজ। আবার নিচে কি দেওয়া রয়েছে না, নিচে পরেরটা মাঝে যেটা দেওয়া রয়েছে 20-র সঙ্গে দুটোই প্লাস সাইডে দেওয়া রয়েছে। ওখানে যেমন 20 থেকে ওপর নিচে ছিল, এখানে 20 থেকে দুটোই ওপর সাইডে দেওয়া রয়েছে। সেটা কোনটা, এখানে আপার ডেভিয়েশান কোনটা না 0.028 এবং লোয়ার ডেভিয়েশান কোনটা 0.007 এবং ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ 20.028 এবং মিনিমাম লিমিট অফ সাইজ হচ্ছে গিয়ে 20.007 এবং অ্যাকচুয়াল সাইজ কী হবে না আফটার কমপ্লিশান, জবের যা মাপ হবে সেটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল সাইজ। এবার আবার কি হয়েছে না, এখানে বেসিক সাইজের থেকে কিন্তু কী হয়েছে নিচের দিকে রয়েছে, দুটোই মাইনাস সাইডে রয়েছে। তো দুটোই মাইনাস সাইডে যখন রয়েছে তখন কী হচ্ছে আপার ডেভিয়েশান কোনটা না -0.012, এটা হচ্ছে আপার ডেভিয়েশান এবং লোয়ার ডেভিয়েশান কোনটা না 0.021, এটা লোয়ার ডেভিয়েশান। ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ কত 19.988 এবং মিনিমাম লিমিট অফ সাইজ হচ্ছে গিয়ে 19.979, এটা হচ্ছে গিয়ে মিনিমাম লিমিট অফ সাইজ। এবং জব কমপ্লিট হওয়ার পরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল সাইজ, মেজারমেন্ট আফটার কমপ্লিশন অফ ওয়ার্ক। জব কমপ্লিট হওয়ার পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল সাইজ। অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যেগুলো পড়ে এলাম সেগুলো আমরা এই চার্টের মধ্যে দেখে নিলাম কোনটাকে কী বলছে। এরপর আছে জিরো লাইন বা জিরো ডেভিয়েশান। ইন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ গ্রাফের মাধ্যমে যখন আমরা এটা রিপ্রেজেন্ট করতে হয় অফ দ্য অ্যাবাভ টার্ম, এই টার্মগুলোকে দ্য জিরো লাইন রিপ্রেজেন্টস দ্য বেসিক সাইজ। সেখানে কি যে জিরো লাইনটা আমরা দেখানো হয় সেই জিরো লাইনটা কোনটা না বেসিক সাইজটাকেই জিরো লাইন হিসাবে দেখানো হয়। দিস লাইন ইজ অলসো কল্ড দ্য লাইন অফ জিরো ডেভিয়েশান। সেই লাইনটাকে আরও একটা নাম বলা হয়, সেটা হচ্ছে গিয়ে জিরো ডেভিয়েশান। অর্থাৎ ডেভিয়েশানের সঙ্গে যখন রিলেশান দেবো তখন সেখানে জিরো ডেভিয়েশান, অর্থাৎ সেখানে কোনো আর পার্থক্য থাকলো না। সেখানে কি না 25 মানে 25-এর উপরে প্লাস সাইডেও জিরো মাইনাস সাইডেও জিরো, তো সেটা হচ্ছে গিয়ে জিরো ডেভিয়েশান। কোনটা না এই যে বেসিক সাইজ যেটা রয়েছে 25, এই 25-এর পরে যে লাইনটা আমরা টানছি সেটা হচ্ছে গিয়ে জিরো লাইন বা সেটাকে আমরা বলছি জিরো ডেভিয়েশান। বা এখানে যে লেংথের ক্ষেত্রে যে 80 লেংথ রয়েছে, এই 80-র ওপরে কী রয়েছে 80-র ওপরে হচ্ছে গিয়ে ডেভিয়েশান দেওয়া রয়েছে। এই 80-র ওপরে যে ডেভিয়েশান দেওয়া রয়েছে এর মধ্যে 80টা হচ্ছে গিয়ে বেসিক সাইজ, এই যে 80 বেসিক সাইজ এবং 80-র পরে যে লাস্ট লাইনটা ওটাই হচ্ছে গিয়ে জিরো লাইন। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সময় আমরা এটাকেই জিরো লাইন হিসাবে দেখাবো। একই রকমভাবে এখানেও দেওয়া রয়েছে। এরপরে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখে নিচ্ছি। এই হচ্ছে জবের ডাইমেনশান। জবের ডাইমেনশান কী আছে না এইটা জবের ডাইমেনশান। ওডি কত আছে 25 প্লাস সাইডে 0.4 এবং আবার প্লাস সাইডে 0.2। এটা কিসে রয়েছে না এমএমএ দেওয়া রয়েছে। এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এখানে জিরো লাইনটা দেখতে পাচ্ছি। জিরো লাইনটা কার সঙ্গে রিলেটেড না বেসিক সাইজের সঙ্গে রিলেটেড। বেসিক সাইজটা কত এই যে এখানে যে মাপটা দেওয়া রয়েছে ওডি ইকুয়াল টু 25 প্লাস দুটোই প্লাস সাইডে 0.4 টু 0.2। তো এর মধ্যে বেসিক সাইজ কোনটা না 25। লিমিট অফ সাইজ মিনিমাম লিমিট অফ সাইজ কোনটা না 25.2 মিনিমাম লিমিট অফ সাইজ। ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ কত 25.4 ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ। এরপরে কি আসছে টলারেন্স।
টলারেন্স কোনটা না এই যে লিমিট অফ সাইজ, এই দুটো লিমিট অফ সাইজের পার্থক্যটাই হচ্ছে কি টলারেন্স। অর্থাৎ আমাকে জবটা কত থেকে কতর মধ্যে করতে হবে সেই যে পার্থক্য সেটাকে বলা হচ্ছে টলারেন্স। এটাকেই আমরা বলছি আমরা কতটা টলারেট করতে পারবো, অর্থাৎ সেটাকে আমরা জবের ক্ষেত্রে বলছি টলারেন্স, জবের ক্ষেত্রে বলছি টলারেন্স। তো 25.4 মাইনাস 25.2 অর্থাৎ মিনিমাম লিমিট অফ সাইজ মাইনাস ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ বাদ দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা কত 0.2 mm। এরপর আসছি লোয়ার ডেভিয়েশন। লোয়ার ডেভিয়েশন কোনটা না লোয়ার ডেভিয়েশন হচ্ছে গিয়ে বেসিক সাইজের থেকে, যে বেসিক সাইজ রয়েছে বেসিক সাইজের থেকে যখন বাদ যাচ্ছে হচ্ছে কি মিনিমাম লিমিট অফ সাইজ, তখন আমরা পাচ্ছি লোয়ার ডেভিয়েশন। সেটা কত না প্লাস 0.2। এরপর সেটা এখানে দেওয়া রয়েছে, এখানে যে 25-এর এখানে দেওয়া রয়েছে প্লাস লোয়ার ডেভিয়েশন। এবার আপার ডেভিয়েশন কী হচ্ছে না আপার লিমিট অফ সাইজ মাইনাস বেসিক সাইজ বাদ দিয়ে আমরা পাচ্ছি কত না 0.4। এখানে যে দেওয়া রয়েছে ওপরে 0.4 প্লাস সাইডে 0.4, এটা হচ্ছে গিয়ে আপার ডেভিয়েশন। এরপর আসছি টলারেন্স। টলারেন্সটা ওখানে দেখালাম। তো টলারেন্সটা কাকে বলছে না ইট ইজ ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম লিমিট। এটা কি না ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ অ্যান্ড দ্য মিনিমাম অফ লিমিট সাইজ। মিনিমাম লিমিট অফ সাইজ এবং ম্যাক্সিমাম লিমিট অফ সাইজের মধ্যে যে ভ্যারিয়েশন বা পার্থক্য সেটাকেই বলছে টলারেন্স। ইট ইজ অলওয়েজ পজিটিভ, এটা সবসময় কি হয় পজিটিভ, অ্যান্ড ইট এক্সপ্রেস অনলি এ নাম্বার উইথাউট সাইন। এটা একটা সংখ্যা কোনো সাইন ছাড়াই, প্লাস বা মাইনাস এরকম কোনো সাইন হবে না, যেহেতু এটা একটা পার্থক্য বিয়োগফল, সেই জন্য এখানে কোনো আর আলাদা করে সাইন থাকে না। এটা কত ধরনের হয়ে থাকে না দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে গিয়ে বাইলেটারাল টলারেন্স, আরেকটা হচ্ছে গিয়ে ইউনিলেটারাল টলারেন্স। এবার দেখে নিচ্ছি বাইলেটারাল টলারেন্স কাকে বলছে না দিস টাইপ অফ টলারেন্স ইজ গিভেন। এই ধরনের টলারেন্সটা দেওয়া হয় থাকে কোন কীরকমভাবে না বোথ সাইডে দেওয়া থাকে, অর্থাৎ যে বেসিক সাইজ দেওয়া রয়েছে বেসিক সাইজ অফ দ্য বেসিক সাইজের সঙ্গে পজিটিভ সাইডেও একটা টলারেন্স দেওয়া থাকে এবং নেগেটিভ সাইডেও একটা হচ্ছে গিয়ে টলারেন্স দেওয়া থাকে, তখন সেটাকে বলা হচ্ছে গিয়ে বাইলেটারাল টলারেন্স। কি আছে ইফ দ্য বেসিক সাইজ অফ জবের বেসিক সাইজ যদি 25 mm হয় অ্যান্ড দ্য পারমিসিবল রিল্যাক্সেশন অন দ্য জব ইজ, এবং যে রিল্যাক্সেশনটা দেওয়া হচ্ছে সেটা কত না 25 প্লাস মাইনাস 0.2 মাইনাস সাইডে আবার 0.2 mm, দেন দ্য জব ক্যান বি ম্যানুফ্যাকচার ইন দ্য সাইজ অফ, জবটা যে তৈরি হবে সেটা কত না জবটা তৈরি হবে 24.98 mm টু 25.02 mm, এর মধ্যে কিন্তু জবটা কমপ্লিট হবে এবং এর মধ্যে যখন জবটা আসবে তখন কিন্তু সেই জবটা অ্যাকসেপ্টেড হবে। বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ when the permissible relaxation on the low and high are equal, এবং সেটা কি হয় না দুটো ইকুয়াল হতে পারে, অর্থাৎ এখানে যেমন দেখা রয়েছে প্লাস সাইডেও 0.2 মাইনাস সাইডেও 0.2। পজিটিভ অ্যান্ড নেগেটিভ when the permissible relaxation on low and high limit are different, এবং এটা ডিফারেন্ট মানে আলাদা আলাদাও হতে পারে, অর্থাৎ প্লাস সাইডে 0.2 মাইনাস সাইডে 0.3 এরকমও হতে পারে। তো আমরা দেখে নিতে পারছি কীরকম ধরনের হয়। অন এক্সাম্পল 2 ইঞ্চির ওপরে কত দেওয়া রয়েছে না প্লাস সাইড এবং মাইনাস সাইডে রয়েছে 0.001, এইটা দেওয়া রয়েছে। আবার এরকমও হতে পারে প্লাস সাইডে, ওটাকে আমরা আবার এরকমভাবে লিখতে পারি শুদ্ধা প্লাস মাইনাস 0.001। আবার এরকম ধরনেরও হতে পারে দুটো, যেমন এখানে যে বেসিক সাইজ রয়েছে বেসিক সাইজের সঙ্গে যে ডেভিয়েশনটা দেওয়া রয়েছে সেটা কিন্তু দুটো ইকুয়াল, প্লাস এবং মাইনাস সাইড শুধু সাইনটা চেঞ্জ হয়েছে, দুটো ইকুয়াল। আবার এখানে কি হয়েছে এটা ইকুয়াল নাও হতে পারে, অর্থাৎ একদিকে বেশি প্লাস সাইডে কম দেওয়া রয়েছে এবং মাইনাস সাইডে বেশি দেওয়া রয়েছে, এরকমও হচ্ছে গিয়ে যদি থাকে তবে আমরা সেটাকে বলতে পারি বাইলেটারাল টলারেন্স। কীরকম না এরকম ধরনের মাপগুলো দেওয়া থাকবে, যে ড্রয়িংয়ে যে মাপগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু এরকমভাবেই রিপ্রেজেন্ট করা থাকবে ড্রয়িংয়ের মধ্যে। এরপরে আসছি ইউনিলেটারাল টলারেন্স। দিস টাইপ অফ টলারেন্স ইজ গিভেন, এই ধরনের টলারেন্সগুলো দেওয়া হয়ে থাকে অন ওয়ান সাইড,
একদিকে দেওয়া থাকে, হয় পজিটিভ সাইডে দেওয়া থাকে কিংবা অথবা নেগেটিভ অফ দ্য বেসিক সাইড। বেসিক সাইজের থেকে পজিটিভ সাইডে হয় দুটো থাকবে কিংবা নেগেটিভ সাইডেই দুটো থাকবে। ইফ দ্য বেসিক সাইজ অফ এ জব ইজ 25 mm, যদি বেসিক সাইজটা কত না 25 mm হয়, অ্যান্ড দ্য পারমিসিবল রিল্যাক্সেশন অন সাইজ ইজ 0.02 mm, দেন হাই লিমিট উড বি 25.02 mm। তখন কিন্তু হাই লিমিটটা কত হবে না 0.02 mm হবে। অন আদার হ্যান্ড, ইফ দ্য রিল্যাক্সেশন অন দ্য সাইজ নেগেটিভ, মাইনাস সাইডে কী হয় না 0.2 যদি দেওয়া হয়, তাহলে দেন দ্য লো লিমিট উড বি 24.98। তাহলে কী হবে না লো লিমিট যেটা হবে সেটা হচ্ছে 24.98 হয়ে থাকবে। অন এক্সাম্পল কীভাবে এটা এক্সপ্রেস করা হয়, ড্রয়িংয়ের মধ্যে কীরকমভাবে লেখা থাকে, ঠিক এরকমভাবে লেখা থাকে 25, প্লাস সাইডে কত 0.1, মাইনাস সাইডে 0.0, মাইনাস সাইডে নেই, অর্থাৎ একদিকে রয়েছে। এখানে কী দেওয়া রয়েছে, প্লাস সাইডে নেই, মাইনাস সাইডে দেওয়া রয়েছে 0.01, অ্যান্ড আর কি দেওয়া রয়েছে না 25 দেওয়া রয়েছে, দুটোই প্লাস সাইডে দেওয়া রয়েছে, আবার এখানে গিয়ে দুটোই মাইনাস সাইডে নেই। তো এরকম ধরনের যখন হবে তখন হচ্ছে গিয়ে ইউনিল্যাটারাল টলারেন্স হবে, অর্থাৎ মাইনাস সাইডে থাকবে না শুধু প্লাস সাইডে থাকবে, কিংবা প্লাস সাইডে থাকবে না শুধু মাইনাস সাইডে থাকবে, কিংবা দুটোই প্লাস সাইডে থাকবে কিংবা দুটোই মাইনাস সাইডে থাকবে। এরকম ধরনের যদি হয় তখন সেটাকে আমরা বলছি ইউনিল্যাটারাল টলারেন্স। এবং ড্রয়িংয়ের মধ্যে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, ড্রয়িংয়ের মধ্যে ঠিক এরকমভাবে রিপ্রেজেন্ট করা হয়, ড্রয়িংয়ের মধ্যে এইভাবে মাপগুলো লেখা থাকে। এরপরে আসছি টলারেন্স জোন। টলারেন্স জোন কোনটাকে বলছে, ইন এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফের মধ্যে যখন আমাকে এই পুরো জিনিসগুলো দেখাতে হয় তখন কি হয় না দ্য জোন বাউন্ডেড, একটা জোন বাউন্ডারি লাইন করা থাকে বাই টু লিমিট অফ সাইজ অফ এ পার্ট অফ দ্য পার্ট। একটা পার্টের দুটো যে লিমিট সাইজ রয়েছে সেই লিমিট সাইজটা কী হচ্ছে একটা বাউন্ডারি লাইন করে ঘেরা থাকে ওই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যে, সেইটাকেই বলা হচ্ছে গিয়ে টলারেন্স জোন। তো ছবিতে আমি দেখে নিতে পারি এরকম ধরনের এই জিরো লাইন, এই জিরো লাইনের মধ্যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এগুলো প্রত্যেকটা কিন্তু একটা করে টলারেন্স জোন, অর্থাৎ যে লিমিট অফ সাইজ দেওয়া রয়েছে সেই লিমিট অফ সাইজ ওপরেরটা হচ্ছে হাই লিমিট, নিচেরটা লো লিমিট। এখানে 2 নম্বরেও তাই ওপরেরটা হাই লিমিট, নিচেরটা লো লিমিট। লো লিমিট কী রয়েছে, লো লিমিট জিরো লাইনের সঙ্গে মিশে গেছে। আবার এখানে কী করেছে না এখানে 3 নম্বরকে বোথ সাইডে কিন্তু লিমিট দেওয়া রয়েছে বেসিক জিরো লাইনের সঙ্গে বা বেসিক সাইজের থেকে প্লাস এবং মাইনাস দুদিকেই কিন্তু দেওয়া রয়েছে। এগুলো সবই হচ্ছে গিয়ে টলারেন্স জোন, এগুলো টলারেন্স জোন। এরপরে আসছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে চলে এলাম। কী আছে না টলারেন্স জোন কোনটা আমি দেখে নিচ্ছি। তাহলে এই প্রথমে যে সবুজ রঙের যেটা এটা হচ্ছে গিয়ে বেসিক সাইজ, এবং বেসিক সাইজের উপরে কী দেওয়া রয়েছে, বেসিক সাইজের উপরে একটা ডেভিয়েশান দেওয়া রয়েছে। এই ডেভিয়েশানের উপরে কী হয়েছে না এই ডেভিয়েশানের উপরে আমরা কী পেয়েছি, লো লিমিট পেয়েছি। এই যে 25.01 সেটা কী হচ্ছে না লো লিমিট, এবং 25.02টা কি না হাই লিমিট। আর বেসিক সাইজ কোনটা না বেসিক সাইজ যেটা রয়েছে সেই বেসিক সাইজে মাঝখানে সবুজ রঙের অংশটাই যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে বেসিক সাইজ। এই বেসিক সাইজটাই কিন্তু জিরো লাইন হিসাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করা হয়। আর কি রয়েছে এই যে দেওয়া রয়েছে 25.01 এবং 25.02 এই যে দুটো লাইন, এই দুটো লাইনের মাঝখানে যে অংশটা এই যে বাউন্ডারি লাইন দিয়ে ঘেরা রয়েছে এটাই হচ্ছে গিয়ে গ্রাফের মধ্যে টলারেন্স জোন হিসাবে বলা হয়ে থাকে। যেই জোনের মধ্যে জব কমপ্লিট হলে তবে গিয়ে জবটা অ্যাকসেপ্টেড হবে, বা যে জোন থেকে বেরিয়ে গেলে যে জোন থেকে জব যদি মাইনাস বা প্লাসের দিকে চলে যায় তাহলে কিন্তু জবটা রিজেক্টেড হয়ে যাবে। জব অ্যাকসেপ্টেড ইন বিটুইন হাই লিমিট অ্যান্ড লো লিমিট এর মধ্যে যদি হয় তবেই জবটা অ্যাকসেপ্ট হবে। এরপর আসি ফান্ডামেন্টাল ডেভিয়েশান। ফান্ডামেন্টাল ডেভিয়েশান কোনটা বলছে, দ্য ফান্ডামেন্টাল ডেভিয়েশান ইজ দ্য ওয়ান অফ দ্য ডেভিয়েশান। ফান্ডামেন্টাল যে একটা সাইজের উপরে দুটো ডেভিয়েশান দেওয়া থাকে, প্লাস এত মাইনাস এত এরকম করে ডেভিয়েশান দেওয়া রয়েছে, তার মধ্যে হচ্ছে একটা ডেভিয়েশানকে আমরা ফান্ডামেন্টাল ডেভিয়েশান হিসাবে ধরে নিচ্ছি, হুইচ ইজ কনভেনশনালি চুজেন, যেটাকে আমরা সাধারণত ধরে নিই টু ডিফাইন দ্য পজিশন অফ টলারেন্স জোন। ডিফাইন টলারেন্স জোন থেকে ইন দ্য রিলেশান টু দ্য জিরো লাইন। জিরো লাইন যে রয়েছে সেই জিরো লাইন থেকে ওই টলারেন্স জোন পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে আমরা বলছি ফান্ডামেন্টাল ডেভিয়েশান।
সেটা কটা রয়েছে, এরকম ধরনের ডেভিয়েশান রয়েছে 25টা। দেয়ার আর 25 ফান্ডামেন্টাল ডেভিয়েশান রিপ্রেজেন্ট বাই লেটার সিম্বল। লেটার সিম্বল দিয়ে, ইংরেজি যে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার রয়েছে সেই লেটার সিম্বল দিয়ে কিন্তু 25টা এরকম ফান্ডামেন্টাল ডেভিয়েশান হয়ে থাকে। এই ফান্ডামেন্টাল ডেভিয়েশান আমরা আরও ভালো করে জানবো যখন আমরা ফিট এবং অ্যালাউন্স পড়ব, সেখানে কিন্তু এই ফান্ডামেন্টাল ডেভিয়েশানের গুরুত্ব অনেক বেশি, সেখানে আমরা আরেকটু বিশদে জানবো। ক্যাপিটাল লেটার্স ফর হোল অ্যান্ড স্মল লেটার্স ফর স্যাপ। অর্থাৎ ক্যাপিটাল লেটার, এখানে যে 25টা লেটার রয়েছে, এই 25টা লেটারের মধ্যে যখন ক্যাপিটাল লেটার ব্যবহার হবে সেটা ব্যবহার হবে কার জন্য, না হোলের জন্য, এবং স্মল লেটার যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে গিয়ে স্যাপ্টের জন্য ব্যবহার করা হয়ে থাকবে। এই জিরো লাইনের ওপরে টলারেন্স জোন রয়েছে। এই টলারেন্স জোন থেকে এই যে নিচের অংশ জিরো লাইন পর্যন্ত যে অংশটা, এটাই হচ্ছে গিয়ে 1 নম্বরে ফান্ডামেন্টাল ডেভিয়েশান। 2 নম্বরে কিন্তু কোনো ফান্ডামেন্টাল ডেভিয়েশান নেই। 3 নম্বরে হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশান কোথায় গেছে, না নেগেটিভ সাইডে গেছে। আর এখানে 4 নম্বরে হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল ডেভিয়েশান নেই। 5 নম্বরের ফান্ডামেন্টাল ডেভিয়েশান হচ্ছে গিয়ে এই জিরো লাইন থেকে মাঝের যে গ্যাপটা, এটাই হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল ডেভিয়েশান। ছবিতে আমরা দেখে নিচ্ছি ফান্ডামেন্টাল ডেভিয়েশান কোনটা। এই যে বেসিক সাইজের উপরে ডিপেন্ড করছে কি, না জিরো লাইন বা জিরো ডেভিয়েশান লাইন। এখানে যে সাইজ কত রয়েছে, বেসিক সাইজে যেটা রয়েছে সেটা হচ্ছে বেসিক সাইজের ওপরে দেওয়া রয়েছে ডেভিয়েশান। বেসিক সাইজ হচ্ছে কি 25 mm। আর তারপরে কী হচ্ছে হাই লিমিট, তারপরে লো লিমিট, এবং হাই লিমিট লো লিমিটের সঙ্গে কী রয়েছে, না টলারেন্স জোন রয়েছে। এবং এই টলারেন্স জোন থেকে বেসিক সাইজ পর্যন্ত যে ডিস্টেন্সটা, টলারেন্স জোনের লাস্ট এবং বেসিক সাইজ বা জিরো ডেভিয়েশান লাইন সেইখান পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা যে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, এটাই হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল ডেভিয়েশান। এই যে ফান্ডামেন্টাল ডেভিয়েশান, এটা পজিটিভ সাইডে হতে পারে বা নেগেটিভ সাইডেও হয়ে থাকতে পারে। 5 বেসিক পজিশান অফ দ্য টলারেন্স জোন। 5টা যে মূল টলারেন্স জোন রয়েছে সেইটা কি কি রয়েছে দেখে নিচ্ছি। অ্যাবাভ জিরো লাইনের ওপরে টলারেন্স জোন দুটোই কী হয়েছে, প্লাস পজিটিভ। সেটা কোনটা, না এখানে যে ছবির মধ্যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন 1 নম্বরে যেটা রয়েছে সেইটা। এবং 2 নম্বরে কি, টাচ দ্য জিরো লাইন ফ্রম অ্যাবাভ। শুধুমাত্র এখানে টাচ করে রয়েছে, শুধু একটা সাইডে প্লাস সাইডেই শুধুমাত্র ডেভিয়েশান রয়েছে বা টলারেন্স রয়েছে। আরেকটা কি রয়েছে, না জিরো লাইনের বোথ সাইডে, জিরো লাইন যে রয়েছে তার বোথ সাইডে হচ্ছে গিয়ে দেওয়া রয়েছে 3 নম্বরে, বোথ সাইড অফ দ্য জিরো লাইন প্লাস অ্যান্ড মাইনাস। এরপরে কী রয়েছে 4 নম্বর কি, টাচেস দ্য জিরো লাইন ফ্রম দ্য বিলো। অর্থাৎ যে বেসিক সাইজ রয়েছে বা যে জিরো লাইন রয়েছে, জিরো লাইনের নিচের দিকে রয়েছে, তো একটা মাইনাস রয়েছে আর একটা হচ্ছে জিরো। এবং 5 নম্বরে যেটা রয়েছে সেটা হলো গিয়ে বিলো দ্য জিরো লাইন। অর্থাৎ জিরো লাইনের দুটোই নিচে, দুটোই যে লিমিট দেওয়া রয়েছে বা ডেভিয়েশান যেটা দুটোই নেগেটিভ সাইডে দেওয়া রয়েছে। অর্থাৎ এই যে বেসিক সাইজ রয়েছে, বেসিক সাইজের থেকে যে জিরো লাইনের থেকে হচ্ছে জিরো লাইনটাকে আমরা বলছি যে জিরো লাইন বা হচ্ছে কি জিরো ডেভিয়েশান লাইন। তার নিচের দিকে হলে নেগেটিভ ডেভিয়েশান, ওপর দিয়ে গেলে পজিটিভ ডেভিয়েশান। এবার আমরা যেটা দেখলাম, সেটা এতক্ষণ যা পড়লাম সেটাকে আমরা যদি অ্যাট এ গ্ল্যান্স দেখে নিতে পারি তাহলে হচ্ছে কি অনেক বেশি সুবিধা হয়। সেটা কি, না হচ্ছে কি ওপরে যেটা রয়েছে সেটা স্যাপ এবং নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে হোল। প্রথমে আমরা স্যাপ এবং হোল জেনেছি, এবং প্রতিটার ক্ষেত্রে হলেও যেমন হচ্ছে গিয়ে ডেভিয়েশান দেওয়া থাকে বা টলারেন্স দেওয়া থাকে, স্যাপটেও সেরকম ধরনের টলারেন্স বা ডেভিয়েশান দেওয়া থাকে। সেখানে কি হয়েছে, না মিনিমাম সাইজ, এইটাকে বলা হচ্ছে মিনিমাম সাইজ, এটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম সাইজ। এই মিনিমাম সাইজ এবং ম্যাক্সিমাম সাইজের মাঝের যে অংশটা সেটা কি বলা হয়েছে, না হচ্ছে গিয়ে টলারেন্স জোন। ইন্টারন্যাশনাল টলারেন্স গ্রেড ডিনোটেড বাই আইটি নাম্বার, যেটা কিনা আইটি নাম্বার দিয়ে ডিনোট করা হয়। এটা আমরা পরের অংশে যখন ফিড এবং অ্যালাউন্স করব তখন এটাকে আমরা আরও বড় করে বিশদে জানবো। এবং এটাকে আমরা বলে রাখলাম যে এটা টলারেন্স জোন, এটা আইটি নাম্বার দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এবং ডেভিয়েশান কি, না এই যে জিরো লাইন রয়েছে, এই যে জিরো লাইন ফর হোল অ্যান্ড স্যাপ, এইটাই কমন লাইন। এই কমন লাইন এইটাই হচ্ছে গিয়ে স্যাপ্টের জন্যও জিরো লাইন এবং হোলের জন্যও জিরো লাইন। এবার এই যে জিরো লাইন থেকে ম্যাক্সিমাম সাইজ থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে আপার ডেভিয়েশান, আর হচ্ছে গিয়ে মিনিমাম সাইজ থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে লোয়ার ডেভিয়েশান।
আর কি আছে এখানে বোরের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেই একই রকমভাবে লোয়ার ডেভিয়েশন এবং আপার ডেভিয়েশন রয়েছে। বেসিক সাইজ রিপ্রেজেন্ট করা হচ্ছে গিয়ে শ্যাফটের ক্ষেত্রে স্মল লেটার এবং হোলের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার। এটা যে ফান্ডামেন্টাল ডেভিয়েশন যেটা ডিনোট করা হয় ক্যাপিটাল লেটারের সাহায্যে। আর একই জিনিস ফান্ডামেন্টাল ডেভিয়েশন সেটা শ্যাফটের ক্ষেত্রে কী করা হয় স্মল লেটারের সাহায্যে দেখানো হয়ে থাকে। আর টলারেন্স জোন যেটা রয়েছে হোলের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে ওই একই রকমভাবে আইটি নাম্বার দিয়ে দেখানো হয়। এবং এখানে আবারও শেষে বলে রাখি যে লিমিট অ্যান্ড টলারেন্স ইজ রিলেটেড টু দ্য সিঙ্গেল পার্ট জব। আমরা যে প্রতিটা একটা করে জব বানাচ্ছি তার সঙ্গে রিলেটেড। অ্যান্ড ফিট অ্যান্ড অ্যালাউন্স রিলেটেড টু ফিটিং জব। এটা কি হয় কোনো ফিটিং জবের ক্ষেত্রে, অর্থাৎ দুটো জবকে যখন কম্পেয়ার, একটা হোল এবং একটা শ্যাফটকে যখন কম্পেয়ার করা হচ্ছে তখন কিন্তু আমাদের ফিট এবং অ্যালাউন্স চ্যাপ্টারটা রয়েছে। এই জন্য আমরা কি করেছি না প্রথমে লিমিট এবং টলারেন্সটাকে আলাদা করে নিয়েছি এবং ফিট এবং অ্যালাউন্সটাকে আমরা আবার আলাদা করে সেকেন্ড পার্টের মধ্যে আমরা দেখে নেব। Thank you for watching. Thank you to all from I collect this theory and photos. Please like, comment, share and subscribe for next slide and videos. Thank you.